আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অ্যাডমিশন টেস্ট একদম শেষ পর্যায়ে চলে আসছে, তাই না? অ্যাডমিশন টেস্ট একবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমরা বুয়েট দিলাম, সিকে আর ইউইটিতে দিলাম, তারপরে মেডিকেলে দিলাম, জিএসটি দিলাম এবং সব শেষে আমরা মোটামুটি এগ্রিতে আসলাম। ভাইয়া মাঝখানে তো জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি এগুলো বললেনই না, বললাম না, আপাতত ওগুলো থাকুক। মোটামুটি এগুলো আমরা দিচ্ছিলাম এবং একদম শেষ পর্যায়ে আমরা এই জায়গায় চলে আসছি। এই জায়গায় এসে আমরা সবাই একটু নিরুপায় হয়ে গেছি, কারণ প্রথম যেগুলো হওয়ার তো হয়ে গেছে, মোটামুটি দেখা গেছে যে যারা চান্স পেয়েছেন ভর্তি হয়ে গেছেন, যারা চান্স পান নাই তারা এখন এগ্রিতে অনেক বেশি ফোকাস দিচ্ছেন, বা যাদের চান্সটা একটু দূরে আসছে তারা হচ্ছে এগ্রির ফোকাসে একটু গুরুত্ব দিচ্ছেন, কারণ এটা হচ্ছে যে আপনার জন্য এখন বেস্ট অপশন। তাহলে ভাইয়া এগ্রিতে আমার ম্যাথ দিতে হবে। এখন যারা সিকে আর ইউটি বা বুয়েটের জন্য দিয়েছে, ওকে, তারা তো মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলছে, তো তাদের সাথে আপনার ম্যাথে তুলনা করে লাভ নেই। এখন আমরা যারা মেডিকেল দিয়েছি, ভাই আমি তো ম্যাথ করি নাই অনেক দিন। ভাই আমরা যারা জিএসটি দিয়েছি, অনেকে ভাবছে যে জিএসটিতে হয়ে যাবে, ম্যাথ না দাগাইলেও সেও ম্যাথ পড়ে নাই, ঠিক আছে? তো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে মেডিকেল আর জিএসটি পোলাপান যারা হচ্ছে ম্যাথ দাগায় নাই, তারা এখন সবাই কোথায় এগ্রির পরীক্ষা দিতে আসতেছে। এখন সবার একটাই কথা, ভাই ম্যাথ তো পড়ি নাই, তো ম্যাথ পড়ি নাই, ম্যাথের গাইডলাইন দেন, ম্যাথ নিয়ে কিভাবে কি করব। তো আমি মোহাম্মদ তারেক মাহমুদ, আমি ব্যাটলস অফ বায়োলজির ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো যেহেতু এই লাইনে আমরা কাজ করতেছি অনেকদিন যাবৎ, এগ্রি, জিএসটি, মেডিকেলের বাচ্চাদেরকে নিয়ে আমাদের অনেক কাজ হয়, তো মোটামুটি এই লাইনে আমাদের আইডিয়া অনেক ভালো, কারণ আমাদের বিগত বছরগুলোতে আমাদের স্টুডেন্টরা অনেক চান্স পেয়েছে। এবারও ইনশাআল্লাহ আমরা প্রপার গাইডলাইন দিয়ে আপনাদেরকে চান্স পেতে সহায়তা করব। তো প্রথম প্রশ্ন যেটা, ভাই ম্যাথ না দাগায় কি কৃষিতে চান্স পাবো? তো এই ক্ষেত্রে আমি যদি ভুল না বলে থাকি, বায়োলজিতে থাকবে 30 মার্ক কৃষির, ফিজিক্সে থাকবে 20, কেমিস্ট্রিতে থাকবে 20, তারপরে ম্যাথে থাকবে 20 এবং ইংরেজিতে থাকবে হচ্ছে 10। এই টোটাল কত? 30 আর 20-এ 50, 60, 70, 80, 90, 100। টোটাল কত মার্ক? 100 মার্কের পরীক্ষা। আচ্ছা, তো এখন দেখেন আপনি কি ম্যাথ না দেখে চান্স পাবেন কিনা এটা আপনারা বলি। আপনি 30-এ 30 কনফার্ম করেন, 20-এ 20 কনফার্ম করেন, কেমিস্ট্রিতে 20-এ 20 কনফার্ম করেন, ইংরেজি তো মনে করেন যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সবাই পারেন, এখানেও 10 কনফার্ম করেন, তাহলে আপনি কত পেলেন? 80 পাইলেন। আপনি একদম টপ র্যাঙ্ক করবেন, ঠিক আছে, যদি সব কিছুতে একদম ওকে থাকে। এখন ধরলাম আপনি হচ্ছেন যে এখানে আপনি মনে করেন 30-এর মধ্যে 22 পাইলেন, তারপরে ফিজিক্সে ধরলাম যে 20-এর মধ্যে আপনি পাইলেন 15, কেমিস্ট্রিতে 20-এর মধ্যে 15 পাইলেন, ইংরেজিতে 10-এর মধ্যে ধরলাম 5 পাইলেন, কত হলো? 15, 15, 30, 35, 36, 37, 37 আর 20-এ কত? 57। ভাই তারপরও আপনার চান্স হবে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পরীক্ষার হলে গেছি, আপনারা যারা জিএসটি দিয়েছেন আপনারা দেখেছেন যে ফিজিক্সের প্রশ্নটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু ফিজিক্সের আমি কিন্তু অত ভালো মার্ক তুলতে পারতেছি না এতদিন পড়ার পরেও। তারপর কেমিস্ট্রিতে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেটা তো আমি তুলতে পারতেছি না। বা আমি ইংরেজিতে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, আমি সেখানেও নাম্বার তুলতে পারতেছি না। মনে করেন ইংরেজিটা পাইলেন, 5 পাইলেনই ধরে নিলাম, কিন্তু বাকিগুলাই যদি আশানুরূপ মার্ক না আসে, তাহলে হচ্ছে আপনি যদি ম্যাথ না দাগান, তাহলে কিন্তু ভাইয়া চান্স হবে না, ঠিক আছে। মনে করেন যে আপনি যেখানে 22টা পারলেন, 15টা পারলেন, 15টা পারলেন, 5টা পারলেন, এটা সবাই পারবে, ঠিক আছে। আপনি যেটা পারবেন, আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি যেটা পারবেন এটা সবাই পারে, ঠিক আছে। তো আপনি যেটা পারেন সেটা যদি সবাই পারে এবং সবাই যদি সেই শুদ্ধ আনসারটা দিয়ে আসে, তাহলে আপনার আর ওদের মধ্যে ডিফারেন্সটা কোথায় হবে জানেন? কেউই তো ম্যাথ পারে না, আপনার আর ওদের ডিফারেন্স হবে ম্যাথের মধ্যে, ঠিক আছে। দেখা যাবে যে আপনি যদি ম্যাথটা দাগাইতে পারেন, এগুলো তো ওনারা সবাই দিল, আপনিও দিলেন, এখন আপনি যদি তার মধ্যে দিয়ে ম্যাথটা দাগাইতে পারেন দুই একটা, ধরেন যে আপনার ম্যাথে 5টা কারেক্ট হলে 5টার জন্য দেখা যাবে যে আপনার র্যাঙ্কটা উপরের দিকে চলে আসবে। যেমন ধরেন আমি যতটুকু জানি এগ্রিতে হচ্ছে 3000 সিট আছে। তো এখন আপনারা যারা জিএসটিতে দিয়েছেন আপনারা জানেন যে এক একজন সিরিয়াল আসছে এরকম 37,000, 35,000 এরকম আসছে। তো 37,000, 35,000 তো টানবে না, ঠিক আছে। তো আমরা এগ্রিতে যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা বলেছিলাম যে যারা ম্যাথ দাগায়, ম্যাথের জন্য তাদের সিরিয়ালটা উপরের দিকে চলে আসে, তো অনেকেই ম্যাথ দাগান নাই, যাই হোক ওটা একটা রিস্কে পড়ে গেছে। তো এখন আপনি যদি এই ম্যাথ বাদে বাকি সবগুলোকে ফুল কারেক্ট করতে পারেন বা এই পরিমাণ নাম্বার নিয়ে আসেন, আপনার কিন্তু চান্স হবে। ম্যাথ বাদে আপনি যদি এই কয়েকটা এরকম নিয়ে আসেন, চান্স হবে, ঠিক আছে, চান্স হবে। এবং আপনার সিরিয়াল মনে করেন যে একদম ভালো একটা সিরিয়ালই চলে আসবে বলে আপনার আমি ধারণা করতেছি। কিন্তু দেখা যায় যে আমরা আসলে এই পরিমাণ মার্কও ক্যারি করতে পারি না। তো এই পরিমাণ মার্ক ক্যারি করতে না পারলে আমার যদি একটু কম পরিমাণ মার্ক আসে, আমার বন্ধুদেরও তো সেই পরিমাণ মার্ক আসবে, তো তার সাথে আমার ডিফারেন্সটা কোথায় হবে? ম্যাথে হবে। ভাই এতক্ষণ ধরে এটাই বলতেছি। তো ম্যাথে যদি আমি 5 পাই, দেখা যাবে যে আমার র্যাঙ্ক একটু উপরে উঠছে। ম্যাথে যদি আমি 10 পাই, আমার র্যাঙ্ক আরও উপরে উঠবে। ম্যাথে যদি আমি 15 পাই, আমার র্যাঙ্ক আরও উপরে উঠবে। তো আমার কথা হচ্ছে, আপনি যেহেতু এতদিন ম্যাথ করেন নাই, আপনি যেহেতু ম্যাথে দুর্বল, বা আপনি যেহেতু ম্যাথ ভুলে গেছেন, আপনার তো ম্যাথে 20 পাওয়ার দরকার
দরকার নেই, ম্যাথে 15 পাওয়ার দরকার নাই, আপনি ম্যাথে 10 পাওয়ার টার্গেট নেন, ঠিক আছে, আপনি ম্যাথে 10 পাওয়ার টার্গেট নেন বা আপনি ম্যাথে 11 পাওয়ার টার্গেট নেন, আপনার তো পুরোটা দরকার নাই, ঠিক আছে। আপনি 11 পরিমাণ যদি ম্যাথ থেকে আনতে পারেন, বাকিগুলাই যদি নিজে সর্বোচ্চ দিতে পারেন, এগুলো তো এতদিন পড়ছেন, এখন ম্যাথে যদি 10-11 বাড়তি মার্ক আনতে পারেন, দেখবেন যে আপনি অনেক উপরের দিকে র্যাঙ্ক করেছেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি আমার কথা। আর ভাইয়া ম্যাথ না দাগায় কি কৃষিতে চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, আপনি যদি বাকিগুলো ভালো মার্ক তুলতে পারেন ডেফিনেটলি ম্যাথ বাদেও সম্ভব, বাট ম্যাথ বাদে দেখা যাবে যে আপনার সিরিয়ালটা হয়তো 6-7 হাজারে আসছে, কিন্তু আপনি যখন ম্যাথটা দাগায় দিবেন, ম্যাথটা যদি কয়েকটা হয়ে যায়, তখনই দেখবেন যে আপনার র্যাঙ্কটা 3000-এর মধ্যে ঢুকে গেছে বা মেরিট লিস্টে ঢুকে গেছে। আপনার আর জিএসটিতে যেভাবে আপনি ওয়েটিংয়ে ছিলেন, এইভাবে এত বড় ওয়েটিংয়ে আপনি থাকবেন না, আপনি উপরের দিকে চলে আসবেন। তার মানে আপনার এগ্রি পরীক্ষা, আমি যেটা মনে করি এগ্রি পরীক্ষাতে ম্যাথটাই হচ্ছে ক্রুশাল রোল প্লে করবে, কারণ কেউই ম্যাথ পারে না, এখানে ম্যাক্সিমামই ম্যাথ পারে না। ধরে নিচ্ছি 100% পরীক্ষার্থীর মধ্যে 10% মানুষ ম্যাথ পারে, এই 10%-এর মধ্যে 5% হচ্ছে শুধু শুধু পরীক্ষা দিচ্ছে, তারা অন্য জায়গায় ভর্তি হয়ে আছে, একদম শিওর থাকেন, এই 5% বাদ, ঠিক আছে। বাকি 5% কি, ওরা একটু মোটামুটি পড়াশোনা করছিল আগে, ম্যাথটা কিছুটা পারে, বাকি 90% পোলাপানি দেখবেন যে ম্যাথ পারে না, ঠিক আছে। তো এই 90%-এর সাথেই তো আপনার যুদ্ধ। তো এই 90%-এর মধ্যে আপনি ম্যাথে 1 যদি পান 90% থেকে একটু আগায় থাকবেন, 2 যদি পান 90%-এর মধ্যে আরেকটু আগায় যাবেন, 10 যদি পান অনেকটুকু আগায় যাবেন, আর 10 হচ্ছে সেফ জোন। ম্যাথে যে 10টা কারেক্ট করবে এবং বাকিগুলা মোটামুটি উত্তর করে আসবে, দেখবেন যে সে খুব ভালো র্যাঙ্ক করছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি ম্যাথ বাদেও চান্স পাওয়া সম্ভব যদি বাকিগুলো ফাটাই দিতে পারি, ম্যাথ ধরাই লাগবে না। কিন্তু বাকিগুলো যদি না ফাটাই বা সবগুলো যদি আমার অ্যাভারেজ মার্কিং থাকে এবং আপনি যদি আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে ম্যাথটা আপনার দাগাইতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে ভাইয়া ম্যাথ তো ভুলে গেছি, এখন ভাইয়া ম্যাথ কিভাবে পড়বো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি লিখছিলাম, টার্গেট কত। তো অলরেডি আপনাদেরকে আমি টার্গেটটা বলে দিছি যে আপনি 10 বা 11 টার্গেট করে ম্যাথ দাগাবেন, যে এই পরিমাণ হইলে আমার আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি হইলে আরও বড় আলহামদুলিল্লাহ, কিন্তু এই পরিমাণ আমি মোটামুটি কারেক্ট করার একটা চেষ্টা করে আসবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই ম্যাথ ভুলে গেছি, অনেকদিন করিনি, প্র্যাকটিস নাই, এখন কিভাবে শুরু করব। তো যারা হচ্ছে আমাদের জিএসটি ব্যাচে ছিলেন, কিছুদিন আগে আমাদের একটা জিএসটি ব্যাচ ছিল, সেখানে কিন্তু আমি ম্যাথ পড়াইছি, স্লাইডের পর স্লাইড, ক্লাসের পর ক্লাস, পরীক্ষার পরে পরীক্ষা, অনেক কিছু করছি, ঠিক আছে। তো আপনারা যারা আমাদের জিএসটি ব্যাচে ছিলেন তাদেরকে আমি বলবো আমার জিএসটির যে স্লাইড আছে সেই স্লাইড পড়েন, এবং হচ্ছে যে ওইটা পরে রিভিশন দিয়ে গেলে আপনার ম্যাথের ফুল প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে জিএসটি প্লাস এগ্রি ছিল আমাদের কোর্সের নাম, এবং সেখানে কিন্তু এগ্রিতে যেই সকল ম্যাথ আসে এবং জিএসটিতে যেই সকল ম্যাথ আসে অ্যানালাইসিস করে এক জাতীয় ম্যাথগুলোকেই আমি পড়াইছি, ঠিক আছে। তো অ্যানালাইসিসটা আমি করছিলাম। আচ্ছা, যাই হোক, তো ভাইয়া ম্যাথ ভুলে গেছি, এখন যারা জিএসটি কোর্সে আছে তাদের তো সুযোগ হলো, ভাইয়া আমি তো জিএসটি কোর্সে নাই, আমি এগ্রি কোর্সে ভর্তি হয়েছি। ওকে ফাইন, এগ্রি কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন কয়েকদিন পরে ক্লাস শুরু হবে, আমার সাথে ম্যাথ করতে পারবেন, আমার সাথে লেগে থাকলেই হবে। এখন আরেক গুচ্ছ মানুষ আছে যারা ভর্তি হয় নাই বা তারা অ্যাডমিট হবে না আমাদের এখানে, সমস্যা নাই, অ্যাডমিট হব না, এখন অ্যাডমিট হব না ভাই, এখন কি করবো ভাই, আমার তো কিছু একটা করা লাগবে, আমার তো ম্যাথে 10-11 সিকিউর করা লাগবে। এই 10-11 আসবে হচ্ছে চ্যাপ্টারের ম্যাথ, মানে একদম ইজি ম্যাথ আসবে, উদাহরণের ম্যাথ আসবে, এই টাইপের ম্যাথ আসবে, এই 10-11 মার্ক। হ্যাঁ, তো এই 10-11 মার্ক আমি অ্যাডমিট হব না, আমি কি করব। তো আমার কথা হচ্ছে যে আমার একটা ফ্রি ক্লাস চলতেছে, অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, 20টা ক্লাস হবে টোটাল, 20টা ক্লাস হবে। এটা কাদের জন্য? 20 ক্লাসেস ফর এইচএসসি স্টুডেন্টস, ঠিক আছে। এইচএসসি স্টুডেন্টদের জন্য আমার এই কোর্সটা চলতেছে অলরেডি, ঠিক আছে। অলরেডি 2টা ক্লাস শেষ, আজকে সরল রেখা শেষ হয়ে যাবে। তো আপনি যদি একদমই ম্যাথ না পারেন, বা আপনি যদি আমার জিএসটি ব্যাচেরও হন, আপনি যদি আমার এগ্রি ব্যাচেরও হন, ধরেন আপনি একদমই ম্যাথ পারেন না, তো এগ্রি ব্যাচের আর ধরার দরকার নেই, কারণ এগ্রিতে তো আমি পড়াবো, কিন্তু জিএসটি ব্যাচের যে সে একদমই পারেন না, বা মনে করেন যে আপনি অ্যাডমিট হবেন না, আপনিও একদমই পারেন না, তো আপনাকে আমি বলবো আপনার বেসিকটাই নেই, বেসিকটাই ভুলে গেছেন। তো আপনার যে বেসিকটার দরকার, সেই বেসিকের জন্য আপনি আমার এই কোর্সটার মধ্যে চলে আসেন, এটা একটা ফ্রি কোর্স। এই কোর্সের মধ্যে চলে আসলে এখানে যা পড়াবো মোটামুটি আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই এটার মধ্যে কি 10-11 পাবো? 10-11 না পাইলে 5-7 পেয়ে যাবেন, শিওর থাকেন। কিন্তু এই 10-11 এই যে 5-7 যে পাবেন, এই 5-7-এর জন্য যেই পড়াটা পড়াবো বা যেই বেসিকটা পড়াই দিব, সেই বেসিকটা থেকেই দেখবেন যে আপনি বাকিগুলো যখন সলভ করতে যাবেন সেটা সুযোগ পেয়ে যাবেন, বা সেটা করতে পারবেন, সেটা ধরতে পারবেন। পুরো বেসিকটা যদি আপনার মাথায় থাকে, আমি কিন্তু সব বেসিক দিয়ে দিচ্ছি এখানে, সব বেসিকগুলো যদি মাথায় থাকে ওই বেসিকটাকে কাজে লাগায় বাকিগুলো সলভ করতে পারবেন, কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবেন। সো আপনার যদি মনে হয় আমি অ্যাডমিট হব না, বা আপনার যদি মনে হয় আমি জিএসটি কোর্সে ছিলাম, আগে ম্যাথ করি নাই, এখন একা একা ম্যাথ করতে ভালো লাগতেছে না, লাইভ ক্লাস করতে পারলে ভালোই তো, তাইলে আমার এই ফ্রি ক্লাসে চলে আসেন। ফ্রি ক্লাসে একদম বেসিক ধরে এইচএসসি স্টুডেন্টদের সলভ করে দিচ্ছি, এবং এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্নই আপনার আসবে 10-11, 12-13টাও আসতে পারে, ঠিক আছে, এবং এইচএসসি স্ট্যান্ডার্ডই আসবে। এবং আমি ক্লাসগুলো অত্যন্ত গুছিয়ে নেওয়ার
আমার চেষ্টা করতেছি, তো আপনারা চাইলে এখানে এসে হেল্প নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো যারা ম্যাথ ভুলে গেছি তারা কি করবেন, শুরুতে বেসিক থেকে শুরু করবেন, ঠিক আছে। শুরুতে কি বেসিক থেকে শুরু করবো। এখন ভাই বেসিক থেকে কোন কোন জিনিস পড়বো সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সেটা বোঝার জন্য আমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এখন আপনারা তো ফাঁকিবাজ, আপনারা করবেন না, আপনারা আমাদের উপর বসে আছেন। তো দেখেন আমি কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আনছি। এই কোশ্চেন ব্যাংক অলরেডি আমি একবার দেখাইছি, অ্যানালাইসিসটা আরেকবার দেখাচ্ছি আজকে। তো দেখেন বিগত 3 সালে ম্যাট্রিক্স থেকে কৃষি পরীক্ষায় প্রশ্ন আসে নাই, খেয়াল করছেন? বিগত 3 বছরে আসে নাই। তাই বলে কি এবার আসবে না? আসতে পারে। তাইলে তার জন্য আপনি কি করবেন, আমার একটা 2 ঘন্টার ফ্রি ক্লাস আছে, ওটা করে নেবেন, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে ভাই। সরলরেখা থেকে দেখেন 2020-21 বর্ষে 3টা আসছে, তারপরের বর্ষে 4টা, তারপরের বর্ষে 5টা। তার মানে সরলরেখা থেকে অনেকগুলো আসতেছে। তার মানে আমার যে 10-11টা আসে তার মধ্যে আমার 5টাই দেখা যাবে যে অলমোস্ট, 4 বা 5টা দেখা যাবে যে অলমোস্ট আমার সরলরেখা থেকে আসছে। তার মানে আমরা যারা পড়বো আমরা কিন্তু সরলরেখার মধ্যে খুব গুরুত্ব দিব, বাকি চ্যাপ্টার পড়ি বা না পড়ি সরলরেখা গুরুত্ব দিব, ঠিক আছে। তারপরে দেখেন বৃত্ত থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ আসে, ঠিক আছে। তো আপনি করবেন কি, কোশ্চেন ব্যাংকে গিয়ে কোন টাইপের এমসিকিউটা আসতেছে দেখবেন, বা কোন কোন টাইপের এমসিকিউ আসে দেখবেন, ওই টাইপের বা ওর ধারার আর কি কি এমসিকিউ আছে বৃত্তের, ওগুলো একটু সলভ করে ফেলবেন, তাহলেই হবে। তারপরে দেখেন সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত থেকে, মানে চ্যাপ্টার 7, ওই যে 7টা চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার আপনি পাগল হয়ে যান, সূত্র মনে থাকে না। ওই চ্যাপ্টার থেকে 20-21 সালে একটা আসছিল, তারপরের বছরও আসে নাই, তারপরের বছরও আসে নাই। তার মানে আমি যেটা বুঝলাম যে প্রথম পত্রের চ্যাপ্টার 7 থেকে কোশ্চেন আসার পরিমাণ কম থাকে, তাহলে এটা মোটামুটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আমার কাছে, ঠিক আছে। তারপর দেখেন অন্তরীকরণ থেকে, অন্তরীকরণ থেকে প্রথম বছর 4টা প্রশ্ন দিছে, তারপর 3টা, তারপর 2টা, কমছে। তারপর আপনি ধরে নিতে পারেন অন্তরীকরণ থেকে 2-3টা প্রশ্ন আসবে, ঠিক আছে। তাইলে আমি কোনটাকে গুরুত্ব দিব, অন্তরীকরণকে একটু গুরুত্ব দিব, ঠিক আছে। 2-3টা প্রশ্ন এখান থেকেই চলে আসলো। তারপর দেখেন যোগজীকরণ, যোগজীকরণ থেকে একবার আসছে একটা, তারপরে বছর 3টা, তারপরে বছর একটা। তার মানে এই জায়গায় আসলে কোনো বোঝা যাচ্ছে না যে এখান থেকে কয়টা আসবে, বাট এটা আমি বুঝতে পারলাম যে 1 বা 2টা প্রশ্ন আসবে আমার যোগজীকরণ থেকে। তাইলে এখন ভাই আমি কি অন্তরীকরণের 9টা চ্যাপ্টার, যোগজীকরণ 10টা চ্যাপ্টার, এই 19টা চ্যাপ্টার কইরা এই এখানে 1টা বা 2টা আর এখানে 2টা-3টা, মানে 3-4টা কমন নিতে পারেন, এটা আপনার উপর। বাট আমার কাছে মনে হয় যে আপনি যোগজীকরণ স্কিপ করতে পারেন বা স্কিপ করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন ভাইয়া একটা সামারি দ্বারা করাই। সামারিটা কি, আমার সমন্বিত কৃষি পরীক্ষায় প্রথম পত্র থেকে কয়টা প্রশ্ন আসলো দেখেন, 3-1 4, 5, 5 আর 4 9, 1 10। তার মানে 20-21 সালে এখান থেকে 10টা প্রশ্ন আসছে। তারপরে 21-22 সালে দেখেন তো 4-1 5, এখানে কি আসছে না আসে নাই, 5, তারপরে হচ্ছে 5-3 8, 8 আর 3 11, ঠিক আছে। 11টা প্রশ্ন এই সালে আসছে। 22-23 সালে কয়টা আসছে, 2-1 3 4, 4 আর 5 কত 9। তার মানে আমি বুঝতে পারলাম আমি যদি শুধু ফার্স্ট পেপারের এই 6টা চ্যাপ্টার ভালো করে যাই, আমার মোটামুটি যেই কাঙ্ক্ষিত লক্ষ্য 10 বা 11টা, এটা আমার বই থেকে চলে আসবে, ঠিক আছে। আপনাকে আমি 10 বা 11টা টার্গেট দিছি, তো এই 10 বা 11টা আমার কোথা থেকে চলে আসবে, বই থেকে চলে আসবে, ঠিক আছে। এবং এই 10-11টা কোথায় আমি পাবো, শুধু প্রথম পত্রের এই 6টা চ্যাপ্টার সলভ করতে। তাহলে ভাই আমি কি সেকেন্ড পেপার করবো না? করবো। একটু ধৈর্য ধরেন, কোথা থেকে করবো আমি বলতেছি। আমি জাস্ট বুঝাইলাম যে প্রথম পত্রের গুরুত্ব কি। প্রতিটা সাবজেক্টেই দেখবেন প্রথম পত্র থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তার মানে প্রথম পত্রকে গুরুত্ব দেন। আর গুরুত্ব দেওয়ার সময় কাকে বেশি গুরুত্ব দিব, প্রথম পত্রকে আমি যখন গুরুত্ব দিব, আমি সরলরেখাকে বেশি গুরুত্ব দিব, আমি অন্তরীকরণকে বেশি গুরুত্ব দিব, আমি যোগজীকরণকে বেশি গুরুত্ব দিব। প্রথম পত্রের এই 3টাকে আমি সিলেক্ট করলাম, বাকিগুলোকে কি গুরুত্ব দিব না? দিব, একটু কম দিব আর কি, ঠিক আছে। এই 3টার মধ্যে এফোর্ট বেশি দিব, এই 3টা বড় বড় চ্যাপ্টার, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসতেছে। খেয়াল করেন প্রথমবার এখান থেকে 3টা আসছে, এখান থেকে 4টা আসছে, এখান থেকে 1টা আসছে, তার মানে 4-3 7, 8টা প্রশ্ন আসছে এই 3টা চ্যাপ্টার থেকে। 10টার মধ্যে 8টা প্রশ্ন এখান থেকে আসছে। আবার দেখেন দ্বিতীয়বারে 3-3 6, 6 আর 4 10, 11টার মধ্যে 10টা প্রশ্ন আসছে এই 3টা চ্যাপ্টার থেকে। তারপরে খেয়াল করেন 2-1 3, 5-3 8, 9টার মধ্যে 8টা প্রশ্ন চলে আসছে এই 3টা চ্যাপ্টার থেকে। তার মানে প্রথম পত্রে আমি যদি কিছু পড়ি বা না পড়ি, আমার এই 3টা চ্যাপ্টার পড়াই লাগবে। এই 3টা চ্যাপ্টার পড়লেই আমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাব। তাহলে দেখেন অনেক কিছু কিন্তু অলরেডি কমে গেল আপনার হাতের থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি প্রথম পত্রের সিলেবাস বহির্ভূত অংশ থেকে কি কি প্রশ্ন আসে। সিলেবাস বহির্ভূত অংশ থেকে দেখা গেছে ভেক্টর থেকে আসছে, বিন্যাস সমাবেশ থেকে আসছে, ফাংশন থেকে আসছে। তো ফাংশনের আমার অলরেডি ফ্রি ক্লাস নেওয়া আছে, ওটা দেখে গেলেই হবে, কমন পাইলে পাবেন, না পাইলে বাদ, ঠিক আছে। 21-22 সালে আসেই নাই।
তারপর 22-23 সালে একটা আসছে। তো ফিজিক্স আপনার রাফি ভাইয়া যে ভেক্টর পড়াবে ওইটুকু পড়লেই এনাফ। তাহলে আমি যেটা বলবো, আপনি সিলেবাসের বাইরের অংশ ধরবেনই না। এর জন্য আপনি সিলেবাসের বাইরের অংশ প্রথম পত্রের জন্য ধরবেনই না, কারণ আসার রেশিও খুবই কম। ঠিক আছে, দেখেন সিলেবাস ছোট করে দিচ্ছি। এবার দ্বিতীয় পত্রে আসি। দ্বিতীয় পত্রে যদি আমরা দেখি, জটিল সংখ্যা থেকে প্রথম বছর একটা আসছে, তারপরে বছর আসেই নাই, তারপরে বছর একটা আসছে, তার মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। বহুপদী থেকে দেখেন, প্রথম বছর দুইটা আসছে, তারপরে বছর দুইটা আসছে, তারপরে বছর একটা আসছে। তার মানে আমরা মোটামুটি এটা বলতে পারি বহুপদী থেকে দিয়ে একটা আসবে, এটা শিওর। ঠিক আছে, তারপর কণিক থেকে দেখেন, কণিক থেকে প্রথম বছর আসেই নেই, পরের বছর একটা, তারপরে বছর দুইটা, মানে কণিক থেকে বাড়তেছে, তো ধরে রাখেন কণিক থেকে দুইটা পাবেন, মোটামুটি ধরে রাখেন। ঠিক আছে, তারপর বিপরীত ত্রিকোণমিতি দেখেন ভাইয়ার, আসলে এখানে বেশ ঠান্ডা একটু সমস্যা হচ্ছে, আচ্ছা আমি ফ্যানটা অফ করে দিলাম। তো বিপরীত ত্রিকোণমিতি খেয়াল করেন, বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রথম বছর কয়টা আসছে? দুইটা, তারপরের বছর তিনটা, তারপরের বছর দুইটা। তো প্রথম পত্রের ত্রিকোণমিতি থেকে যদি প্রশ্ন নাও আসে, বিপরীত ত্রিকোণমিতি থেকে আপনি কয়টা কমন পাবেন? বিপরীত ত্রিকোণমিতি থেকে আপনি 2 বা 3টা কমন পাবেন, একদম শিওর শট। ঠিক আছে, তারপরে দেখেন প্রথম বছর স্থিতিবিদ্যা থেকে আসে নাই, পরের বছর তিনটা আসছে, তারপরের বছর আসে নাই। প্রথম বছর গতিবিদ্যা থেকে আসে নাই, পরের বছর আসে নাই, তারপরের বছর আসে নাই। তাইলে খেয়াল করেন আমার দ্বিতীয় পত্রের সিলেবাসের মধ্যে থেকে কয়টা প্রশ্ন আসলো প্রথমবার? 2 1 3 4 5, 5টা প্রশ্ন আসছে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় পত্রের সিলেবাসের ভিতরে থেকে এখানে কয়টা আসছে? 3 3 6 7 8 9টা আসছে। তারপরে এখানে খেয়াল করেন 2 2 4 5 6টা আসছে। খেয়াল করছেন দ্বিতীয় পত্র থেকে আসার রেশিও কিন্তু খুবই কম। খেয়াল করছেন তো? আচ্ছা, তাহলে ভাইয়া যদি এই পরিমাণ আসে, দ্বিতীয় পত্রে আমি গুরুত্ব দিব কোন চ্যাপ্টারকে? দ্বিতীয় পত্রে আমি শুধুমাত্র গুরুত্ব দিব বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারকে। ঠিক আছে, আর জটিল সংখ্যা যেহেতু সহজ, জটিল সংখ্যা একটু করে ফেলবো, আর কণিকটাকে আমরা হালকা করে দেখে নিব, যে যেগুলো শর্টকাট আছে, শুধু কণিক এত বড় চ্যাপ্টার আপনার করার দরকার নেই, যেহেতু আপনি পারেন কম, আপনি কণিক এত বড় চ্যাপ্টার করার দরকার নেই। যেগুলো শর্টকাট আছে, যেগুলো বিগত সালে আসছে, অ্যানালাইসিস করে খালি ওগুলো পড়ে যাবেন, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে ভাই, বহুপদী কি পড়বো না? পড়বো। আমার যারা এগ্রি কোর্সে আসছেন বা আসবেন তাদেরকে আমি পড়াবো, সমস্যা নেই, কিন্তু আমি ধরে ধরে পড়াবো যে কোনটা কোনটা লাগতে পারে। ঠিক আছে, বাট বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটাকে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে বলে ধরে নিচ্ছি। তার মানে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আমি 2টা পাচ্ছি কমন, আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 2টা কমন পাচ্ছি, ধরে নিয়েছি। তারপরে এখান থেকে সরলরেখা থেকে আমি ধরে নিছি কয়টা? সরলরেখা থেকে ধরে নেন যে 4টা পাচ্ছি। ঠিক আছে, তো সরলরেখা থেকে 4টা ধরে নিলাম, ওখান থেকে 2টা, 4 আর 2 6, 6 5 7 8 9, আপনার কিন্তু 9টা বা 10টা এখান থেকেই চলে আসবে। এই যে ভাইয়া 4টা চ্যাপ্টার সিলেক্ট করে দিলাম, এই 4টা চ্যাপ্টার থেকে আপনার 10টা প্রশ্ন চলে আসবে। আপনি অলরেডি পেয়ে গেছেন না? পেয়ে গেছেন, কিন্তু মানে যেই 10 বা 11 টার্গেট, সেটা কিন্তু এই 4টা চ্যাপ্টার করলে হচ্ছে। আপনার চ্যাপ্টার ছিল 12টা, তার মধ্যে 4টা চ্যাপ্টার বাছাই করে দিলাম, বাকি একটা বাদই দিয়ে দিছি। ওই একটার মধ্যে আবার দেখা গেল যে ছোট ছোট চ্যাপ্টার আছে, ওগুলো আপনি পড়লে আরও 1 2 করে বেড়ে যাবে। ঠিক আছে, ওগুলো আপনার জন্য কি এক্সট্রা পয়েন্ট অ্যাড করবে, কিন্তু এই 4টা চ্যাপ্টার আপনি করবেনই। যদি আপনি কিছু নাও পারেন, এই 4টা চ্যাপ্টার করবেন, তাহলে দেখবেন যে আপনার 10 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার দ্বিতীয় পত্রের সিলেবাসের বাইরে থেকে কি কি আসে দেখি। বাস্তব সংখ্যা অসমতা থেকে আসে নাই, বাদ, বাস্তব সংখ্যা অসমতা ধরবো না আপাতত। যোগাশ্রয়ী থেকে আসে নাই, একটা আসছে, তারপরেও বাদ দিব, যোগাশ্রয়ী পরীক্ষার হলে আপনি মিলাইতে পারবেন না, সেই জন্য। দ্বিপদী থেকে প্রথমবার একটা আসছে, তারপরে একবার আসেনি, তারপরে আসেনি, দ্বিপদীও ধরবো না, আসলে আসুক, ধরবো না আমি। ঠিক আছে, তারপরে বিস্তার পরিমাপ সম্ভাবনা থেকে একটা আসছিল, তারপরে বছর আসেনি, তারপরে বছর আসেনি, গুরুত্বপূর্ণ না, বাদ। তারপরে মৌলিক ও সিলেবাস বহির্ভূত অংশ, এইটা কি? এটা নিয়ে মানে অনেকে আমার মাথা খেয়ে ফেলছেন। ঠিক আছে, তো এটা আমি বলছিলাম আমার ক্র্যাক জিএসটি গ্রুপে, তারা ভাবতেছিল যে আমাদের এগ্রি নিয়ে কিছু পড়ানো হয়নি। কেন রে ভাই, সব পড়ানো হয়েছে, আপনাদেরকে একদম সব পড়ানো হয়েছে, ট্রাস্ট মি, এগ্রির থেকে বেশি পড়ানো হয়েছে, কারণ জিএসটিও ওটার মধ্যে ইনক্লুডেড ছিল। তো এই যে মৌলিক ও সিলেবাস বহির্ভূত বিষয়, এটার ভিতর কি কি থাকবে? ছোটবেলায় কিছু শতকরার অঙ্ক পড়ছিলেন না? এই শতকরার অঙ্ক হচ্ছে এই মৌলিক বা সিলেবাস বহির্ভূত বিষয় অংশের মধ্যে থাকবে। তারপরে ওই যে পড়ছিলেন না যে চৌবাচ্চার অঙ্ক, যে একটা দিলে 2টা পাইপ দিয়ে দিলে এত সময় ভরে, তারপরে একটা পাইপ খুলে দিলে এত সময় খালি হয়, এই টাইপের অঙ্ক করছেন না? এই টাইপের অঙ্ক আসে, চৌবাচ্চার অঙ্ক আসে। তারপরে দিয়ে হচ্ছে যে আপনার আরেকটা কি যেন দেখলাম, মানসিক দক্ষতা বিষয়ক অঙ্ক আসে। ঠিক আছে, মানসিক দক্ষতা, যেগুলো বিসিএস এর পড়াশোনা। ঠিক আছে, বিসিএস এর পড়াশোনা বা যাদের হচ্ছে যে মনে করেন নলেজ ভালো, তারা এই মানসিক দক্ষতার অঙ্কগুলো করতে পারে। 4 নম্বর লগারিদম পড়ছিলেন না ছোটবেলায়, বা 9 10-এ মনে হয় পড়ছেন, আমার যতটুকু মনে পড়ে। তো লগারিদমের অঙ্কগুলো আসে। তো মোটামুটি মৌলিক বিষয় বলতে আসলে কি বোঝায়? শতকরার অঙ্ক আমি পারি কিনা, চৌবাচ্চা মানসিক দক্ষতার অঙ্কগুলো আমি বুঝি কিনা। মানসিক দক্ষতাকে একটু চিন্তা করলে পারবেন, পরীক্ষার হলে কি চিন্তা করার সময় আছে? নাই। তাহলে আমি কেন এগুলোর পিছনে সময় দিব? এখান থেকে প্রথম বছর আসেই নাই, দ্বিতীয় বছর আসেই নাই, তৃতীয় বছর হুট করে 3টা দিয়ে দিছে। আমি ধরে নিলাম
আপনার যে 20 নম্বরের পরীক্ষা আসবে তার মধ্যে 3টা না, ধরে নিলাম 4টা আসলো মানসিক দক্ষতার, আপনি কি ওখানে বসে বসে ব্রেন স্টর্মিং করবেন? না, পরীক্ষার হলের মধ্যে এই 4টা আপনি ধরবেনই না। এই 4টা আপনি কি করবেন না? ধরবেনই না। দেখ আমার তো স্কিপ, এত বড় প্রশ্ন আমি পড়বই না, আমি বাকিগুলোর মধ্যে থেকে 10-11টা কারেক্ট করবো, ঠিক আছে? তাহলে ভাইয়া আমার পরীক্ষা শেষ, এখন আমার তো অগাধ সময়, এবার গিয়ে এটা করেন, এবার গিয়ে এটা করেন। আমার কথা হচ্ছে এই যে মৌলিক জ্ঞান ও সিলেবাস বহির্ভূত বিষয়, মৌলিক জ্ঞান তো আপনাদের সবার আছে, ছোটবেলা থেকে যা যা ক্যালকুলেশন করছেন এগুলো সব মৌলিক জ্ঞান। এখন আমরা চাইলে তো কোর্স নামায় মনে করেন ছোটবেলা 1 থেকে একদম 10 পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত সব মৌলিক জ্ঞান আপনাকে দিতে পারবো না। হইতে পারে যে একটা ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করলাম, বা 2টা বা 3টা বা 4টা ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করলাম, সেখানে আপনাকে মৌলিক জ্ঞানের বিষয় যেগুলো আসতে পারে ওর মধ্যে কিছু কথা বলবো, ওটা বলবো, ডেফিনেটলি বলবো, বা সিলেবাস বহির্ভূত ওই অংশগুলো কিছুটা বলবো। কিন্তু এগুলো তো মনে করেন যে সবগুলা ক্লাস রিভাইজ করা সম্ভব না। তার মানে ওই যে 5%, 20টার মধ্যে 4টা মানে কিন্তু অনেকগুলা, কিন্তু এই 4টা আমি ধরবই না। কারণ কি, এই 4টা আমি পারি না, এই 4টার মৌলিক জ্ঞান আমার নাই, এই 4টার মৌলিক জ্ঞান কারোরই নেই। যে এই 4টা দিতে গিয়ে মাথা নষ্ট করবে সে দেখা যাবে যে বাকি যে 10-11টা কারেক্ট করার কথা ছিল ওইটাই পারেনি। আমি বরঞ্চ কি করব, আমি বরঞ্চ হচ্ছে এই 4টার পিছনে নজর না দিয়ে আমার ওই 10-11টার সাথে আমি দেখবো যে আমি বৃত্ত থেকে 1-2টা উত্তর করতে পারি কিনা, আমি দেখবো আমি জটিল সংখ্যা থেকে 1-2টা উত্তর করতে পারি কিনা, আমি দেখবো বহুপদী থেকে উত্তর করতে পারি কিনা। এই স্ট্র্যাটেজিতে আগাইতে হবে বস, ঠিক আছে? খেয়াল করেন, আপনার মূল সিলেবাস থেকে প্রথম বছর 5টা, সেকেন্ড পেপারে 5টা আর ফার্স্ট পেপারে 10টা, মানে মূল সিলেবাস থেকে প্রথম বছরে 15টা প্রশ্ন আসছে, সিলেবাসের বাইরে থেকে বাকি 5টা আসছে। ওই 5টা আপনার ধরার দরকার নেই, আপনি 15টা নিয়ে কাজ করেন, 15টা নিয়ে কাজ করলে অনেক। দ্বিতীয় বছর খেয়াল করেন, মূল সিলেবাস থেকে প্রথম পত্রে আসছিল 11টা, আর হচ্ছে যে মূল সিলেবাস থেকে দ্বিতীয় পত্রে আসছিল কয়টা? 9টা, মানে 20টাই আসছিল মূল সিলেবাস থেকে বা এই 12টা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তৃতীয় বছর দেখেন ওখানে আসছিল 6টা, মানে লাস্ট ইয়ার ওখানে 6টা আর এখানে 9টা, 15টা। তার মানে অন অ্যান অ্যাভারেজ আমি কি বুঝলাম? অন অ্যান অ্যাভারেজ আমি বুঝলাম যে আমি যখন পরীক্ষার হলে যাব 20টার মধ্যে 15টাই আমার মোটামুটি ধরে নিচ্ছি সিলেবাসের মধ্যে থাকবে। এই 15টার মধ্যে আমার টার্গেট থাকবে যে আমি 10 বা 11টা কারেক্ট করে আসব। ভাই মোর দেন এনাফ, এর বেশি দরকারই নেই আপনার ম্যাথে, ঠিক আছে? মোর দেন এনাফ। এবং এই 10 বা 11টা প্রশ্ন আসবে 4টা চ্যাপ্টার থেকে, সেটাও কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখা দিলাম। এটা হচ্ছে অ্যানালাইসিস। এখন এর ভিতরে আরেকটু ডিপ অ্যানালাইসিস আছে। কেমন ডিপ অ্যানালাইসিসটা? হচ্ছে এইরকম যে আমি যখন সরলরেখা করতে যাবো আমি দেখবো যে সরলরেখার কোন কোন প্রশ্ন আসছে। তো দেখলে যেহেতু আমি অনেকদিন পড়াই, আমার মাথায় তো সব রকমের টাইপ আছে, তো হচ্ছে আমি যখন অ্যানালাইসিস বা প্রশ্নগুলো দেখবো আমি তখন বুঝবো আচ্ছা এই রিলেটেড প্রশ্নগুলো বেশি দেয়, তো আমি হয়তো বা ক্লাসের মধ্যে বা কোর্সের মধ্যে এই রিলেটেড প্রশ্নগুলো বেশি পড়াবো। আপনিও যখন হচ্ছে অ্যানালাইসিস করবেন নিজে নিজে একটা চ্যাপ্টার ধরলেন, দেখলেন যে কৃষিতে বিগত বছরগুলো এখানে কোত্থেকে প্রশ্ন আসছে, তো আপনি করবেন কি ওই অ্যানালাইসিসের উপর বেস করে কোন টাইপের প্রশ্নগুলো আসে ওগুলো বেশি বেশি সলভ করবেন, ঠিক আছে? এইভাবে ভাই পড়তে হবে এখন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নেই। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি কিন্তু মোটামুটি একটা অ্যানালাইসিস করে আপনাকে দেখাইছি যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে সলভ করতে হবে। আমি কিছু পারি না, তারপরেও তো আমি এই 4টা চ্যাপ্টার সলভ করে যেতে পারি, তাই না? 4টা চ্যাপ্টার কি সব পড়ানো লাগবে? সবও পড়া লাগবে না। কোশ্চেনটা অ্যানালাইসিস করেন, পড়া আরও কমে আসবে, আরও চেপে আসবে, একটু বুদ্ধি করে করেন। ওই 4টা চ্যাপ্টারের পাশাপাশি আমি কি ওই যে বসে বসে আমি কি মৌলিক জ্ঞান বা এই 4টা অঙ্ক করবো? জীবনও না। এই 4টা অঙ্ক একদিন একটা ক্লাসে দেখে নিব, ইউটিউবে ভিডিও দেখে নিব, কোনো সমস্যা নেই। কিন্তু এই 4টা নিয়ে আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে ওইগুলোর পাশাপাশি আমি কোনটা কোনটা শিখবো, ওগুলোর পাশাপাশি আমি বহুপদীটা শিখবো, 2টা চ্যাপ্টার আছে। বা বহুপদী যদি কঠিন লাগে আমি শুধু জটিল সংখ্যাটা শিখবো, জটিল সংখ্যাটা সহজ আছে একটা চ্যাপ্টার। তারপরে দিয়ে হচ্ছে যে মনে করেন আমি একটু করে ম্যাট্রিক্স করব, আমি একটু করে বৃত্ত করব, যেগুলো থেকে আসে। ভাই আমি কি এইটা ধরবো, এই চ্যাপ্টার 7টা ধরবো? তা আমার কাছে মনে হয় যেহেতু আসে না, এটা যেহেতু একটু কঠিন, আপনারা যারা একদম নতুন শুরু করতেছেন তাদের এটা খুব একটা দরকার নেই, ঠিক আছে? তারা এটা না ধরে বিপরীত ত্রিকোণমিতি করেন। বিপরীত ত্রিকোণমিতির জন্য যেই যেই সূত্র লাগে সকল সূত্র মাথায় নিয়ে নেন। বিপরীত ত্রিকোণমিতি যেই ধরনের ম্যাথ আসে সেগুলো ধুমধুমার করে প্র্যাকটিস করেন। 2টা চ্যাপ্টার আছে, খুবই ইজি, খুবই ইজি। ওই চ্যাপ্টার 2টা প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো ভাইয়া মোটামুটি এই পর্যন্ত ছিল আমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এখন আপনারা বলতে পারেন ভাইয়া এগ্রি ম্যাথ কিভাবে পড়বো? এই দেখেন আমি সুন্দর করে লিখে রাখছি। প্রথমে আমার কাজ কি? ভাইয়া তো অলরেডি অ্যানালাইসিস করে দিলাম কোন কোন চ্যাপ্টার আসবে। ফার্স্টে কিন্তু চ্যাপ্টার অ্যানালাইসিস ছিল, হ্যাঁ, চ্যাপ্টার অ্যানালাইসিস কিন্তু ভাইয়া করে দিছি যে আমি কোনগুলাই গুরুত্ব দিব, ঠিক আছে? চ্যাপ্টার অ্যানালাইসিস আমাদের ডান। চ্যাপ্টার অ্যানালাইসিস কি ডান হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কিভাবে করব? ওই যে ভাইয়া একটা চ্যাপ্টারে ঢুকবো, ফার্স্টে সরলরেখায় ঢুকবো, ঢুকে দেখবো কি কি টাইপের প্রশ্ন আসে, ওই টাইপের প্রশ্নগুলো আগে সলভ করব। কোথা থেকে সলভ করব সেটা বলে দিচ্ছি এবার। তো ওই অ্যানালাইসিস করে বুঝলাম ফার্স্টে যে কোন কোন টাইপের প্রশ্ন আসে। তো এখন ভাইয়া আপনারা যারা আমাদের কোর্সে আছেন, আপনারা কোর্সে আসবেন। কোর্সে এসে ভাইয়া যে স্লাইডটা পড়াইছি এই স্লাইডটা পুরো দমে প্র্যাকটিস করবেন। এই স্লাইডটা পুরো দমে প্র্যাকটিস করবেন, বা হচ্ছে যে স্লাইড পড়াবো সামনে সেই স্লাইডটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি কোথায় যাবেন? ডিইউ এ ইউনিটে।
এই ইউনিটের মধ্যে ওইগুলার মধ্যে কী কী টাইপের প্রশ্ন আসছে সেগুলো সলভ করবেন, ঠিক আছে। তো এই ইউনিট সলভ করা শেষ। তারপরে আপনি কি উঠায় যাবেন, আপনারা যারা জিএসটিতে পড়ছেন আপনারা হয়তো জয়কলি বা অ্যাসপেক্টের বই কিনছেন, তো সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, মানে ওই রিলেটেড অন্যান্য ভার্সিটিতেও যা আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আর যারা একদমই কিনেন নাই এগুলা বা এখন কিনতে যাচ্ছেন তারা চাইলে নেটওয়ার্ক বইটা কিনতে পারেন, এটা কৃষির জন্য শুধুমাত্র করা হয়েছে এবং অনেক গুছায় দেওয়া আছে, তো চাইলে এই বইটা নিতে পারেন, এই বইটা নিলেও হবে। এবং সব কিছুর থেকে বড় কথা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম, স্লাইড প্র্যাকটিস করলাম, এগুলা প্র্যাকটিস করলাম। এরপর আর যত সম্ভব প্র্যাকটিস করেন, ম্যাথ মানেই হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস করলাম না, ম্যাথ পারলাম না, অনেক ভালো করে অনেকবার 100 বার দেখছি, তারপরও যদি পরীক্ষার হলে যাই দেখবো যে ওই অঙ্কটা ভুল হবে, কারণ কি প্র্যাকটিস করি নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো দেখেন ভাইয়ার মোটামুটি এই কৃষি রিলেটেড যা যা বলার ছিল সব বলে ফেলছি, ঠিক আছে। এবং আমি যথেষ্ট গুছায় বলার চেষ্টা করছি, আমি আশা করবো আপনারা সবাই উপকৃত হবেন। তো যারা হচ্ছে যে ম্যাথ দাগাবেন না, কৃষিতে সেট করছেন মাথার মধ্যে ম্যাথ দাগাবই না, তাদের জন্য আমার একটাই কথা, ম্যাথ যদি না দাগান সেই ক্ষেত্রে বাকিগুলোর মধ্যে ফুল মার্ক নিয়ে আসেন, ঠিক আছে। আর যদি আসলে একটু চান্স পাওয়ার ইচ্ছা থাকে তাইলে অবশ্যই ম্যাথটাকে দাগাবেন না, এরকম হওয়া উচিত না, ঠিক আছে। তাহলে অবশ্যই ম্যাথ দাগান এবং ম্যাথের মধ্যে বেশি বড় টার্গেট নেওয়ার দরকার নেই, 10টা বা 11টা টার্গেট নিয়ে যান। সেটার জন্য কয়টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার খুব ভালোভাবে করব, এই 4টা চ্যাপ্টারে যা যা আছে সব শিখে ফেলবো, প্লাস সাথে হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা পড়বো, সাথে হচ্ছে জটিল সংখ্যা চ্যাপ্টারটা পড়বো। এই 6টা চ্যাপ্টার পড়লে আপনার এই 10টা 11টা হয়ে যেতে পারে, 13-14টাও হয়ে যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। সিলেবাসের বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে কি কনসার্ন হবো না, ওগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। আপনি পারেন না মানে কেউ পারে না, সুতরাং ওইটা নিয়ে মাথা ঘামায়া, ওইটা নিয়ে মাথা পাগল করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর যারা এখনও বুঝতেছেন না যে ভাই আমি হচ্ছে এগুলা পড়বো, কিন্তু আমার তো ভাই বেসিকই ভুলে গেছি, আরেকবার বলতেছি, বেসিক যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ভাইয়ার কিন্তু অলরেডি একটা ফ্রি ক্লাস বা ফ্রি কোর্স চলতেছে, এমসিকিউ কোর্স, ফ্রি এমসিকিউ কোর্স চলতেছে। এটা ব্যাটলস অফ বায়োলজির গ্রুপে গেলেই পাবেন বা পেজে গেলেই পাবেন, সেখানে গিয়ে সুন্দর করে গ্রুপের মধ্যে ঢুকে যান। প্রতিদিন টানা 20 দিন ক্লাস নিব, ঠিক আছে, টানা 20 ডেজ, 20 ডেজ ক্লাস নিব। এই টানা 20 দিন আমার সাথে করেন, আপনার একদম ফুল বেসিক হয়ে যাবে। এখনও হাতে 2 মাস সময় আছে, 20 দিনে বেসিক করবেন, বাকি সময়টা কি করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। 20 দিনে বেসিক, বাকি সময় প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ম্যাথে আপনি দেখবেন যে 14-15 পেয়ে গেছেন, ঠিক আছে, বলে দিলাম জাস্ট, হ্যাঁ। এই হচ্ছে মোটামুটি ঘটনা, 14-15 পাওয়ার দরকার নাই, কত দরকার, 10 বা 11 দরকার, বেশি পাইলে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কথা। আমি আশা করি আমার এই কথা শুনে কিছুটা হলেও আপনি মোটিভেট হবেন, কিছুটা হলেও আশার আলো পাবেন যে ম্যাথ নিয়ে আমরা বিপদে নাই। আর একটা কথা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলবে, নানা মুনির নানা মত, এত মতের মধ্যে যাবেন না, যেইখানে ফলো করেন একটা জায়গা ফলো করবেন, ঠিক আছে। আমাদের মুসলিম যে সাম্রাজ্য আছে বা যেটাই বলি না কেন, সেটার মধ্যে কি আছে, আমাদের হচ্ছে 4টা মাযহাব আছে, ঠিক আছে। তো বলা হয় 4টা মাযহাবের মধ্যে যেই কোনো একটা মাযহাব ফলো করো, একসাথে 4টা ফলো করতে গেলেই গ্যাঞ্জাম, একসাথে 4টা মাযহাব ফলো করতে গেলেই ঝামেলা লাগবে, ঠিক আছে। আমরা মোটামুটি হানাফি মাযহাব ফলো করি, তো দেখা গেছে যে একটা মাযহাব যদি ঠিকভাবে ফলো করেন দেখবেন ওইটাই আপনাকে জান্নাতে নিয়ে গেছে বা ওইটাই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। তো আমি এটাই বলবো, নানা মুনির নানা মতে বিভ্রান্ত না হয়ে যেই কোনো একটা জায়গা থেকে একটা গাইডলাইন নেন, সেটা আমাদের হইতে হবে এমন কোনো কথা নেই, যেখানে খুশি সেখানে যান, যেখানে খুশি সেখানে যান, যেখানে খুশি সেখানে গিয়ে একটা গাইডলাইন নেন, গাইডলাইন নিয়ে সেই অনুযায়ী পুরো পড়াশোনাটা করেন, দেখবেন ভাইয়া আপনার সফলতা সুনিশ্চিত। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনি যেই দিন থেকে চেষ্টা শুরু করবেন ঠিকভাবে, সেই দিন থেকে আপনি ভালোভাবে রেজাল্ট পাবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আমি তো লাস্ট কতদিন ধরে অনেক বেশি চেষ্টা করছি, আমি তো রেজাল্ট পাইনি, আমার তো চান্স হয় নাই। এখানে হচ্ছে কি ভাগ্য খুব বড় একটা ভূমিকা রাখে। এখন হইতে পারে ওই দিনটা আপনার ছিল না, ঠিক আছে। এখন আবার আরেকটা জিনিস হইতে পারে, আপনি চেষ্টা করছেন ধরলাম 20 দিন, আপনার সাথে আরেকজন চেষ্টা করছে 25 দিন, তাহলে 25 দিনে যেই বান্দা সে আগায় থাকবে না। এখন আপনি চেষ্টা করছেন 25 দিন, আরেকজন চেষ্টা করছে 20 দিন, চান্স পাইছে এই বান্দা, আপনি বলবেন ও তো কম পড়া চান্স পাইছে, আমি তো এত পড়াও চান্স পেলাম না। তার মানে আপনার কোথাও এক জায়গায় গাফিলতি আছে। গাফিলতিটা কই আছে আমি বলি, আপনারা প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস করেন না, অনেকদিন পড়ছেন প্র্যাকটিস করেন নাই। এই বান্দার হয়তো ভাই ব্রেন একটু আমাদের থেকে উন্নত, তো এ দেখা গেছে যে একবার করলে অনেকটা ভালো মেমোরিতে রাখতে পারে, কিন্তু আপনি পারেন নাই। এই জন্য আপনার কি দরকার, প্র্যাকটিস করার দরকার ছিল, কিন্তু আপনি এনাফ পরিমাণ প্র্যাকটিস করেন না দেখো সমান হতে পারেন নাই। এরকমও অনেক গেছে, যে আমি এরকমও দেখছি, আমার কোনো কোনো বন্ধু 2-3 ঘন্টা পড়া যেই পরীক্ষা দিছে, অনেক বন্ধু 6-7 দিন পড়া সেই পরীক্ষা দিছে, ঠিক আছে। অনেক বন্ধু 6-7 দিন পরে সেই পরীক্ষা দিছে, এর সিজিপিএ দেখছি এর থেকে ভালো হয়, ঠিক আছে। এর সিজিপিএ বা এর রেজাল্ট দেখছি এর থেকে ভালো হয়েছে, ঠিক আছে। স্টিল
কারণ কি? কারণ হচ্ছে ওর ব্রেনটা ও ওইভাবে চালাইছে। হইতে পারে আমি দেখছি ও 2-3 ঘন্টা পড়ছে, কিন্তু এর ফাঁকে 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 ও ব্রেনে বা ও দেখে 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 অনেক কিছু শিখছে। এটা অনেক স্কিল আছে, আপনার ওটা দরকার নেই। আমি ধরে নিচ্ছি আপনি আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট, তো আপনি ও 20 দিন বললে আপনি 30 দিন পড়বেন, আপনি 30 দিন প্র্যাকটিস করবেন, আপনার হাতে 2 মাস সময় আসছে। 30 দিনকে আমি বেশি বলছি? বেশি বলিনি, 2 মাস সময় আছে। একদম ফুল এফোর্ট দেন, দেখবেন আল্লাহ সফলতা দিবে। আল্লাহ চেষ্টা করলেই আল্লাহ আপনাকে সফলতা দেবে। আপনার চেষ্টা যদি আশানুরূপ না হয়, আল্লাহ আপনাকে সফলতা দেবে না। আর আপনি যেই জিনিস পান নাই সেই জিনিসের মধ্যে আপনার ভালো নাই, এই জন্যই পান নাই। ঠিক আছে, এইভাবে মাথার মধ্যে রাখবেন, তাইলে দেখবেন অনেক ভালো করবেন ইনশাল্লাহ। তো ভাইয়া সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কোনো সাহায্য আসতে পারি অবশ্যই জানাবেন আমাকে। পার্সোনালি ইনবক্স করে কোনো লাভ নেই, আমাদের গ্রুপের মধ্যে মেনশন দিয়ে জানাইলে আমি দেখতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।